বন্ধুরা, গ্রীষ্মের বাগানের অতি জনপ্রিয় একটি ফুল গাছ হলো জিনিয়া। আর আজ আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো জিনিয়া গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা। জিনিয়া গাছের A to Z কেয়ার টিপস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। শীতের বাগানের সমস্ত ফুল যখন শেষের পথে, ঠিক সেই সময় আমাদের বাগানে আসে এই জিনিয়া গাছ। ফেব্রুয়ারি মাসে প্রতিস্থাপন করা হলে সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকাল প্রচুর পরিমাণে ফুল ফোটে এই জিনিয়া গাছে। আজকের এই ভিডিওতে জিনিয়া গাছের চারা প্রতিস্থাপন করা দেখাবো, কিভাবে মাটি তৈরি করতে হবে দেখাবো, কি খাবার প্রয়োগ করতে হবে দেখাবো, এবং এই গাছে কোন কোন রোগ পোকার আক্রমণ হয় সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা, একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গ্রীষ্মের বাগানে জিনিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে, জিনিয়া গাছের প্রতিস্থাপন। জিনিয়া গাছের প্রতিস্থাপন করার কিন্তু এটাই আদর্শ সময়। এই সময় যেহেতু এখন ওয়েদার অনেকটাই ঠান্ডা, রাতে ঠান্ডা দিনে গরম, তো এই সময়টাই হলো জিনিয়া গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময়। তো জিনিয়া গাছ প্রতিস্থাপন করার জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন সেটা হলো জিনিয়া গাছের বীজ অথবা জিনিয়া গাছের চারা। তো তার আগে তৈরি করব মাটি। তো কিভাবে মাটি তৈরি করতে হবে সেটা দেখে নাও। নিয়েছি আমি মাটি, এটা শীতের বাগানের মাটি। শীতের বাগানের মাটি 2 থেকে 3 দিন রোদ্দুরে রেখে দেবে, এবং সেই সমপরিমাণ মাটির সাথে সমপরিমাণ কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট নিয়ে নিয়েছি, এবং নিয়ে নেব নিমখোল। তো এখানে যেমন মাটি হবে সেই রকমভাবে আমরা কিন্তু নিমখোল নেব। এখানে মাটির পরিমাণ কম, তাই আমি 1 চামচ পরিমাণ নিমখোল রেখেছি। যদি মাটির পরিমাণ বেশি হয় তাহলে নিমখোলের পরিমাণটাও কিন্তু একটু বেশি নিতে হবে। এখানে আমি কোকোপিট দিচ্ছি না, তার কারণ যেহেতু শীতের বাগানের মাটি, তো সেই কারণে এখানে কিন্তু অনেক কিছু আছে এই মাটির মধ্যে। তো যদি তোমরা একদম নর্মাল গার্ডেন সয়েল নাও তাহলে কিন্তু এখানে সামান্য পরিমাণ কোকোপিট মেশাতে পারো। দেখো, এগুলো হলো জিনিয়ার বীজ। আমার আগের বছরে যে গাছ ছিল সেই গাছের যে বীজ ছিল সেই বীজ আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। সেই বীজ থেকে এই বছর আমি চারা তৈরি করেছি, এবং আবারও তোমাদেরকে চারা তৈরি করা দেখাচ্ছি। তো এই মাটিটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, এবং একটা টবের মধ্যে মাটিটা ভরে নিলাম, এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম বীজ। বীজ প্রতিস্থাপন করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল, এবং এই পাত্রটাকে আমরা কিন্তু ছায়া জায়গায় রাখবো। প্রতিদিন অল্প অল্প জল দিলেই কয়েকদিনের মধ্যেই কিন্তু ছোট ছোট চারা গাছ তোমরা পেয়ে যাবে। তো ঠিক যেমন এরকম চারা গাছ আমি পেয়ে গেছি। দেখো, টবের মধ্যে বীজ দিয়েছিলাম, তো বীজ দেওয়ার পর কয়েকদিনের মধ্যেই কিন্তু এরকম জিনিয়া গাছের চারা তৈরি হয়ে গেছে। জিনিয়া গাছের চারা কিন্তু খুব সহজে কয়েকদিনের মধ্যেই তৈরি হয়ে যায়। তো এই জিনিয়া গাছের চারাটাকে আমি কিন্তু এই টবের মধ্যে প্রতিস্থাপন করব। দেখো, একই রকম মিডিয়াতে আমি যে মিডিয়াতে বীজ তৈরি করার জন্য দিলাম সেই একই মিডিয়া দিয়ে আমি কিন্তু গাছটা প্রতিস্থাপন করছি। ছোট চারা গাছ যদি তোমরা প্রতিস্থাপন করো তাহলে কিন্তু খুব ভালো গাছে ফুল পাওয়া যায়। আর যদি বড় ফুল সহ চারা গাছ কিনে এনে প্রতিস্থাপন করো তাহলে কিন্তু গাছে ভালো ফুল পাবে না। একবার ফুল ফুটে যাওয়ার পর গাছটা কিন্তু শুকিয়ে বা মারা যাবে। তাই সবসময় চেষ্টা করবে এরকম ছোট্ট চারা গাছ নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করার। তাই এটাই হলো আদর্শ সময়। বন্ধুরা, গতকাল আমি এই চারাটা প্রতিস্থাপন করেছিলাম। তো দেখো, আজকে চারাটা কিন্তু ঝিমিয়ে আছে। ছায়া জায়গায় ছিল, তার সত্ত্বেও কিন্তু এরকম ঝিমিয়ে আছে। তোমরা কিন্তু ভয় পাবে না। এই ঝিমিয়ে থাকা চারাকে কিভাবে সুস্থ করতে হবে দেখে নাও। এখানে দেখো, একটা অনুষ্ঠান বাড়ির যে গ্লাস হয় সেই গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি 200 ml জল। 200 থেকে 250 ml জল থাকে ধরে। তো এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দেবো 2 আঙুলে যে যতটুকু পরিমাণ হিউমিক অ্যাসিড উঠবে ঠিক ততটুকুই। তো 1 চিমটি হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি, এবং 2 চিমটি পরিমাণ নিয়ে নেবো আমি এখানে এপসাম সল্ট, একদম পরিমাণে কম। তো এই দুটো উপাদান এই 200 ml জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং এই জলটা আমরা কিন্তু জিনিয়া গাছের দিয়ে দেবো, যে গাছটা ঝিমিয়ে আছে, অথবা যে গাছটা আমরা প্রতিস্থাপন করলাম সেই গাছেও কিন্তু দিতে পারি। তো এই জলটা আমরা কিন্তু 4 থেকে 5 দিন অন্তর অন্তর প্রয়োগ করব। কয়েকদিনের মধ্যেই তোমরা লক্ষ্য করতে পারবে গাছটা কিন্তু এরকমভাবে সোজা হয়ে গেছে। তো তাই ঝিমিয়ে আছে বলে চিন্তা করার কোনো কারণ নেই। যে গাছ ঝিমিয়ে আছে প্রতিস্থাপন করার পর সেই গাছে তোমরা এই লিকুইডটা প্রয়োগ করবে, দেখবে কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছ সুস্থ হয়ে যাবে। আর এখন কিন্তু প্রতিস্থাপন করার পর একেবারেই রোদ্দুরে রাখা যাবে না, অন্তত 1 সপ্তাহের জন্য গাছগুলোকে ছায়া জায়গায় রেখে দিতে হবে। এবার আসি এর পরবর্তী পরিচর্যার কথায়। আমার বাগানে যে সমস্ত গাছগুলোর বয়স 20 দিন হয়ে গেছে, তো সেই গাছগুলোকে আমরা কিভাবে পরিচর্যা করব। প্রত্যেকটা জিনিয়া গাছকে কিন্তু এবার ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। প্রতিস্থাপন করার 1 সপ্তাহ বা 10 দিন পর থেকে গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রেখে দিতে হবে। ফুল সানলাইট এই গাছ কিন্তু ভীষণ ভালোবাসে। ছায়া জায়গায় রাখলে গাছের কিন্তু একেবারেই গ্রোথ হবে না। যেহেতু গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই অবশ্যই এই গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা জিনিয়া গাছের পিঞ্চিং করতে হবে।
গাছ ঝোপালো করতে গেলে প্রত্যেকটা গাছকে যদি পিঞ্চিং না করতে পারি তাহলে কিন্তু গাছটা লম্বা হয়ে যাবে। আর এই জিনিয়া গাছগুলো কিন্তু বুশি ভ্যারাইটির গাছ, কিছু গাছ হয় লম্বা প্রকৃতির আর কিছু কিছু জিনিয়া গাছ হয় বুশি প্রকৃতির। তাই গাছকে অতিরিক্ত লম্বা করা যাবে না, অতিরিক্ত লম্বা করলে ফুল আমরা কম পাবো। আর যদি আমরা বুশি তৈরি করি অর্থাৎ ঝোপালো তৈরি করতে পারি তাহলে সেই গাছে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। তো দেখো আমি কিন্তু এই গাছটা পিঞ্চিং করলাম, পিঞ্চিং করার পর তোমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে দুটো পাতার সাইড থেকে কিন্তু আবারও দুটো ব্রাঞ্চ আসছে, অর্থাৎ দুটো ব্রাঞ্চ মানে এই এদিক থেকে দুটো ব্রাঞ্চ, এদিক থেকে দুটো ব্রাঞ্চ, অর্থাৎ 4টে ব্রাঞ্চ। তাহলে 4টে ব্রাঞ্চে আমরা কিন্তু 4টে ফুল পাবো। তো এইভাবে আমরা যদি গাছটাকে ঝোপালো তৈরি করতে পারি তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যেই গাছটা ধীরে ধীরে সম্পূর্ণ টবে ভর্তি হয়ে যাবে এবং গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। তাই গাছ সবসময় চেষ্টা করবে লম্বা না করে বুশি তৈরি করার। এরপর বলি বন্ধুরা, গাছে আমরা জল কতটা পরিমাণ প্রয়োগ করব। জিনিয়া গাছে জল আমরা কিন্তু বুঝে বুঝে প্রয়োগ করব। এই গাছে জল যদি অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করো তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস অ্যাটাক করে। জিনিয়া গাছের পাতা দেখবে হঠাৎ করেই পুড়ে যাচ্ছে, পুড়ে যাওয়ার কারণ হলো টবের মিডিয়া যদি অতিরিক্ত মাত্রায় ভিজে হয়ে থাকে তাহলে এর রুট খারাপ হয়ে যায়। তাই সব সময় আমাদেরকে চেষ্টা করতে হবে টবের মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে, সবসময় খুব বেশি যেন কাদা কাদা না হয়ে থাকে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, টবের মিডিয়া খুব ভালোভাবে খুশে দিতে হবে। আমি যেহেতু এই গাছগুলো 20 দিন আগে প্রতিস্থাপন করেছি, তো মাঝে একবার এই গাছ আমি খুশে দিয়েছিলাম এবং এপসাম সল্ট আর হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করেছি। তো কোনো রকম খাবার আমি কিন্তু এখনও পর্যন্ত এই গাছে প্রয়োগ করিনি। প্রতিস্থাপন করার অন্তত 20 থেকে 25 দিন পর ভারী খাবার প্রয়োগ করতে হয়, তার আগে কিন্তু একেবারেই ভারী খাবার প্রয়োগ করা যাবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো ভালোভাবে প্রত্যেকটা টবের মিডিয়া আমি খুশে দেবো যেন কোনো রকমভাবে কোনো আগাছা না থাকে আর টবের মিডিয়া যেন জমাট বেঁধে না থাকে। এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে। তো ভালোভাবে খুশে নেওয়ার পর গাছে আমরা খাবার প্রয়োগ করব। তো 20 থেকে 25 দিন পর আমরা যে খাবারটা প্রথমে প্রয়োগ করব, একটা চাপান সার দেবো। তো এখানে দেখো অনেক রকমের খাবার আমি রেখেছি। প্রথমে রেখেছি আমি নিমখোল। টবের মিডিয়াতে কোনো রকম কোনো ফাঙ্গাস অ্যাটাক যেন না হয় সেই কারণে নিমখোল আমাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে। নিমখোলের পর নিয়েছি আমি হাড় গুঁড়ো, শিংকুচি, ফাঙ্গিসাইড, সিউইড গ্র্যানুয়েলস আর এপসাম সল্ট। এই প্রত্যেকটা খাবার এই সময় আমরা কিন্তু প্রয়োগ করব। এর বেশি কোনো খাবার এখন আমরা দেবো না, এখন পটাশ সমৃদ্ধ খাবার দেবো না, এখন শুধুমাত্র দেব এই চাপান সার যেগুলো আমি দেখাচ্ছি। এই খাবার আমরা প্রয়োগ করব, একদম সম্পূর্ণ মিশ্র জৈব খাবার। তো টবের মিডিয়াতে দেখো আমি একটা 6 ইঞ্চি টবে আমি তোমাদেরকে খাবারটা দিয়ে দেখাচ্ছি যে কত চামচ করে খাবার আমরা 6 ইঞ্চি টবে প্রয়োগ করব। তো এখানে হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম নিমখোল। নিমখোল প্রথমেই বলেছি টবের মিডিয়াতে কেঁচো, কেন্ন এগুলো হতে দেয় না বা ফাঙ্গাস তো আসতেই দেয় না। তো নিমখোল আমাদেরকে প্রতি মাসে 2বার করে অবশ্যই প্রয়োগ করতে হবে। তোমরা বড় সাইজের টব হলে 1 চামচ পরিমাণ নিমখোল নেবে। এরপর নিয়ে নিলাম আমি 1 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো, 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম আমি এখানে শিংকুচি। হাড় গুঁড়ো এবং শিংকুচি এই দুটো কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেবো এপসাম সল্ট। বন্ধুরা, এপসাম সল্ট আমাদের গাছের মাটিতে প্রয়োগ করলে টবের পাতা কিন্তু হলুদ হয়ে যায় না বা ম্যাগনেসিয়ামের অভাব হয় না, কারণ এটা ম্যাগনেসিয়াম সালফেট। এপসাম সল্ট হলো ম্যাগনেসিয়াম সালফেট। এরপর আমি নিয়ে নেবো এখানে সিউইড গ্র্যানুয়েলস। বন্ধুরা, যদি তোমাদের কাছে সিউইড গ্র্যানুয়েলস না থাকে তাহলে তোমরা এখানে কিন্তু যে কোনো বায়োজাইম জিআর দানা এখানে দিতে পারো। আর যদি সিউইড গ্র্যানুয়েলস না থাকে, যে অনুখাদ্য হাতের কাছে থাকবে সেই অনুখাদ্য তোমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করতে পারো। এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো ফাঙ্গিসাইড। তো আমি এখানে রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড ইউজ করছি। তোমরা তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই এখানে দেবে। ফাঙ্গিসাইড টবের মাটিতে সামান্য পরিমাণ প্রয়োগ করছি, তার কারণ টবের মিডিয়াতে যদি ফাঙ্গাস প্রবলেম হয় এই জিনিয়া গাছকে কিন্তু বাঁচানো সম্ভব হয় না। কারণ এই জিনিয়া গাছ কিন্তু খুব ভালো একটা গাছ, প্রচুর পরিমাণে ফুল দেয়, কিন্তু এই ফাঙ্গাস প্রবলেম খুব বেশি দেখা যায়। যদি একবার এই গাছকে তোমরা ফাঙ্গাসের হাত থেকে বাঁচিয়ে বড় করে তুলতে পারো, এই গাছে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবে। তাই ফাঙ্গিসাইডটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এই সময় এই কটা খাবার আমরা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। যেহেতু টবের মিডিয়া শুকনো ছিল তাই ভরপুর মাত্রায় জল আমাদেরকে এই সময় দিতে হবে। এরপর যখন টবের মিডিয়া আবার শুকনো হবে তখন আমরা আবার জল দেবো। তাই অতিরিক্ত মাত্রায় জল অর্থাৎ ওভার ওয়াটারিং একেবারেই করা যাবে না। বন্ধুরা, খাবার দেওয়ার পর যে কাজটা আমাদের করতে হবে, টবের মিডিয়াতে তো ফাঙ্গিসাইড দিলাম, কিন্তু গাছের পাতাতেও কিন্তু আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। গাছের পাতায় এরকম পাতার কোনাগুলো কিন্তু দেখবে পুড়ে পুড়ে যাচ্ছে, তো এটা কিন্তু ফাঙ্গাস প্রবলেম। তাই ফাঙ্গাস প্রবলেম যেন না হয় সেই কারণে আমাদেরকে 1 লিটার জলে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে। যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড দেবে। যদি কোনো রকম কোনো ফাঙ্গিসাইড না থাকে তাহলে হলুদ গুঁড়ো দেবে। আমি যেটা দিলাম সেটা হলো টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড। তো তোমরা যদি হাতের কাছে না থাকে তাহলে হলুদ গুঁড়ো জলে গুলেও গাছের পাতায় স্প্রে করতে পারো। ফাঙ্গিসাইডটা কিন্তু প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করবে একবার করে। যদি প্রতি সপ্তাহে সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা 15 দিন অন্তর অন্তর অবশ্যই ফাঙ্গিসাইডটা স্প্রে করার চেষ্টা করবে। তো গাছে খাবার দেওয়া হয়ে গেছে, এবার আসি পোকামাকড়ের কথায়।
গাছে প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়, তাই প্রতি মাসে দুবার করে ফাঙ্গিসাইড যেমন আমরা দেবো ঠিক তেমনই কিন্তু পেস্টিসাইডেরও ইউজ করতে হবে। পেস্টিসাইডের মধ্যে আমরা প্রথমে নিম তেল দেবো, প্রথম থেকে নিম তেল প্রয়োগ করা শুরু করব। নিম তেল প্রয়োগ করেও যদি দেখা যায় যে পোকামাকড়ের আক্রমণ ঠেকানো যাচ্ছে না, তখন কিন্তু আমাদেরকে কাকা পেস্টিসাইড ইউজ করতে হবে, অথবা তোমরা যদি রাসায়নিক পেস্টিসাইড ইউজ করতে চাও কনফিডার এখানে প্রয়োগ করতে পারো। জিনিয়া গাছে সব থেকে বেশি যে পোকামাকড়ের আক্রমণ হয় সেটা হলো জাপ পোকা এবং মাকড়। তো এই দুটো পোকা কিন্তু খুব বেশি আক্রমণ করে। তাছাড়া মাঝে মধ্যে কচি পাতা এলে ল্যাদা পোকাতেও পাতা খেয়ে নেয়। তো দেখো এই যে পাতাগুলো দেখছো হালকা হালকা পাতাগুলোকে খেয়ে নিয়েছে। তো এই পোকাটা যদি খুব বেশি আক্রমণ করে তোমরা প্রথম থেকে নিম তেল স্প্রে করবে, আর যদি নিম তেল না থাকে তাহলে কাকা পেস্টিসাইড ইউজ করবে, আর যদি রাসায়নিক পেস্টিসাইড ইউজ করতে চাও তাহলে কনফিডার পেস্টিসাইড ইউজ করবে। তো খুব বেশি কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়, তাই 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই দুটো কিন্তু আমাদেরকে লাগাতার স্প্রে করে যেতে হবে। গ্রীষ্মের বাগান রঙে রঙে রঙিন করে রাখতে চাইলে এই জিনিয়া গাছের প্রতিস্থাপন অবশ্যই করো। খুব সহজ পরিচর্যা, আমি যেভাবে দেখালাম এইভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ পরিচর্যা করতে পারো দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। 15 দিন অন্তর অন্তর মিশ্র জৈব খাবারটা প্রয়োগ করতে হবে, আর লিকুইড খাবার গাছে প্রয়োগ করতে হবে 10 দিন অন্তর অন্তর। লিকুইড খাবারের মধ্যে তোমরা সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করতে পারো, আর যখন আবহাওয়ার তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাবে তখন বাদাম খোল ভেজানো জল প্রয়োগ করবে। বন্ধুরা, এই ছিল আমার জিনিয়া গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য, কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আমি আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিও যখনই লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।